মাদারীপুর পৌর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ। মুন্সিগঞ্জের শ্রীনগরে দু গ্রুপের গোলাগুলিতে আহত 15। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্যে চলছে বিশেষ অভিযান। এপিসি ট্যাঙ্ক, সাজোয়া যান নিয়ে অংশ নিয়েছে যৌথ বাহিনীর কয়েক হাজার সদস্য। আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ভিতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত মোশাররফ ও বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম। দুবাইয়ে মারা যাওয়া মৌলভীবাজারের আহমেদ আলীর মরদেহ পৌঁছেছে দেশে। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। মাদারীপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। রোববার রাত 9টা থেকে টানা 4 ঘন্টা পৌরসভার নতুন মাদারীপুর এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা শ্রমিক দলের একাংশের সভাপতি শাকিল মুন্সির হত্যাকাণ্ড নিয়ে তার ভাই হাসানের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে সাবেক কাউন্সিলর আক্তার হাওলাদারের। এর আগেও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় দুপক্ষ। রোববার রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছেন 9 জন নারী, শিশু সহ অন্তত 15 জন। রোববার রাতে উপজেলার বাগড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল হারুন মান্নান গ্রুপের সাথে মিজান গ্রুপের। এরই জেরে রাতে আবারও সংঘর্ষে জড়ায় 2 গ্রুপ। গোলাগুলির ঘটনায় আহত নারী, শিশু সহ অন্তত 15 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালায় র্যাব ও পুলিশ। গ্রেফতার করা হয় মান্নান, হারুন ও মহসিনকে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 2টি অস্ত্র ও গুলি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 থেকে 3 জনের অবস্থা গুরুতর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান সহ ভারী অস্ত্রসজ্জিত একাধিক গাড়ি। রয়েছে ডগ স্কোয়াড আর অ্যাম্বুলেন্সও। র্যাব 7-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাস মুক্ত করতেই এই অভিযান। অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব 11, র্যাব 15, র্যাব 7 এবং চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ ও বিজিবি সদস্যরা। জঙ্গল সলিমপুরে মূলত পাহাড় কেটে প্লট বিক্রি আর চাঁদা আদায় ঘিরেই রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য। প্রায়ই ঘটে সংঘর্ষ। গত 19 জানুয়ারি ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের মারধর করে ইয়াসিন বাহিনী। 4 জনকে তুলে নিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। ভেতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। তবে আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় আহত প্রবাসী মোশাররফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মোশাররফের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা এলাকায়। তার মৃত্যুর খবরে বাড়ি জুড়ে কান্নার রোল। স্বজনরা জানায়, সম্প্রতি আল খারিজ শহরে ইরানের মিসাইল হামলায় গুরুতর আহত হন মোশাররফ হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় তার। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা।
এদিকে সৌদি আরবে গতকাল একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলায় মৃত্যু হয়েছে কিশোরগঞ্জের বাসিন্দা বাচ্চু মিয়ার। তার বাড়িতেও শোকের মাতম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আরব আমিরাতে নিহত আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সকালে তার মরদেহ রাজধানী ঢাকায় আনা হয়। এরপর বিমানে করে প্রথমে সিলেটে, পরে সেখান থেকে নেওয়া হবে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকা গ্রামে। আলীর মরদেহ পৌঁছানোর খবরে তার বাড়িতে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশীরা। দীর্ঘদিন ধরে আরব আমিরাতের আজমাহ শহরে বসবাস করছিলেন আলী। শনিবার ইরানের ছোড়া মিসাইলে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে এখন থেকেই অতিরিক্ত গাড়ির চাপ। সড়কের হাটিকুমরুল গোলচত্বরে ইন্টারচেঞ্জের চলমান কাজ, ফিটনেসবিহীন গাড়ি ও 3 চাকার যানবাহন চলাচলের কারণেই দুশ্চিন্তা বাড়ছে। পুলিশ বলছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা সকল প্রস্তুতি নিয়েছে। প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তারা জানান, মহাসড়কের 13টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে, তাই হাটিকুমরুল ইন্টারচেঞ্জে কোনো সমস্যা হবে না। যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে চান্দাইকোনা পর্যন্ত 37 কিলোমিটার মহাসড়ক, যা 4 লেনে রূপান্তরিত করতে ধীর গতিতে চলছে উন্নয়ন কাজ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার সংযোগ স্থাপিত হয়। মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে নির্মিত হচ্ছে ইন্টারচেঞ্জ ও উড়াল সেতু, যা বিভিন্ন জেলায় ঢোকার পথকে বিভক্ত করবে। তবে চলতি বছরে এই ইন্টারচেঞ্জের সবগুলো লেনে কাজ চলমান থাকায় দুশ্চিন্তায় এই পথে চলাচলকারীরা। অনেক মানুষ এখান দিয়ে চলাচল করবে, গাড়ি যদি এখানে জ্যাম লেগে যায় তাহলে এই রোডটা একদম অকেজ হয়ে যাবে। আমরা নিরাপদভাবে আমরা ঘরে ফিরতে পারি, আমরা এই রাস্তায় যেন কোনো যানজট না থাকে। পরিবহন শ্রমিকরা জানান, মহাসড়ক ভালো থাকলেও হাটিকুমরুলে হবে সমস্যা। সেই সাথে সড়কের নিরাপত্তা এবং 3 চাকার যান নিয়েও শঙ্কিত তারা। রাস্তা ক্লিয়ার থাকে তাহলে যানজট হবে না, আর যদি ব্যাপক রাস্তার গাড়ি এক জায়গায় যায় তাহলে তো যাওয়া যাবে না, তাতে জামই পড়ে থাকা লাগে। সমস্যা হচ্ছে তো অনেক, আমাদের যাত্রী নামা দিয়া অনেক রাস্তা ঘুরে আসা লাগতেছে। এক লাইন দিয়ে সব গাড়ি তো এই আসলে গাড়ির চাপ পড়বে, তখন যানজট বেশি হবে। দায়িত্বরত কর্মকর্তা জানান, এরই মধ্যে যমুনা সেতুর পশ্চিমের 37 কিলোমিটার মহাসড়কের 13টি আন্ডারপাস খুলে দেওয়া হয়েছে। সুতরাং হাটিকুমরুল ইন্টারচেঞ্জে কোনো সমস্যা হবে না। ঈদের আগে কাজ আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ঢাকা থেকে যে বগুড়া লেনটা আছে, এটাকে আমরা বলছি র্যাম্বি, এটার আমরা অর্ধেক লেন চালু করে দিব। তো আশা করা যায় এখানে আমাদের ঈদে কোনো জ্যাম হবে না। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে ছোট গাড়ি এবং এগুলো উল্টো পথে আসে। বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর একসাথে কাজ করে, যদি সুন্দরভাবে ম্যানেজমেন্টটা করতে পারে আমার ধারণা কোনো ট্রাফিক জ্যাম হবে না। সড়কে বাড়তি নিরাপত্তা জোরদার সহ যানজট ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেগুলো নিয়ে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করা হচ্ছে, জানালেন পুলিশ সুপার। আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে কথা বলেছি এবং তারা এই সংক্রান্তে সর্বোচ্চ পরিশ্রম করে, সর্বোচ্চ মেধা এবং তাদের আন্তরিকতা দিয়ে তারা এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন। কিভাবে এই যানজট দূর করা যায়, আমাদের সড়ক শৃঙ্খলা এবং শৃঙ্খলার সাথে এই বিষয়গুলো জড়িত। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে নিরাপদে কর্মস্থলে ফেরার প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এরই মধ্যে যেমনটি জানিয়েছি, আরব আমিরাতে নিহত আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। নেওয়া হবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। এ বিষয়ে আরো জানাতে সিলেট বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, মরদেহ কখন নাগাদ ঢাকা থেকে সিলেটে পৌঁছাবে, বিস্তারিত তথ্য জানাবেন। মাত্রই অর্থাৎ 12টা 30 মিনিটের দিকে সিলেট বিমানবন্দরে সেই যে বিমান মরদেহবাহী সেটি কিন্তু এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো স্টেশন, ঠিক তার সেই কার্গো স্টেশনের সামনে গেটটা খোলা হচ্ছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেই যে প্রবাসী আরব আমিরাতের সালে আহমদ, তার মরদেহটি এই মুহূর্তে সেটি নিয়ে আসা হয়েছে এবং সেটি আপনারা সরাসরি ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে মরদেহবাহী যে গাড়িটি অর্থাৎ বিমান বাংলাদেশের
একটি আসলে ট্রলির যে আসলে গাড়ি, সেই গাড়িতেই করে মূলত এই যে মরদেহ, সেই মরদেহটি নিয়ে আসা হয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই যে মরদেহ সেটি মৌলভীবাজার মৌলভীবাজারের বড়লেখায় সেটি সম্ভবত নিয়ে যাওয়া হবে। এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আলিফুল হক চৌধুরী তিনিও আসলে সেখানে এই যে মরদেহ, সেই মরদেহের সাথে থাকবেন। এবং আমরা দেখেছি যে এই মরদেহটি বিমানবন্দর থেকে নামানো হয়েছে এবং সেই বিমানবন্দর থেকে যে গাড়ি করে নিয়ে যাওয়া হতো, ফ্রিজিং গাড়ি, সেটি ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং সেই গাড়িটি এখনই বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা সেখানে দেখেছি যে বিমানবন্দরের যারা কর্মকর্তা কর্মচারী সহ যারা অন্যান্য যারা দায়িত্বরত রয়েছেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রত্যেকেই আসলে এখানে উপস্থিত রয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যে আসলে ফ্রিজিং বাহী যে গাড়িটি, সেই গাড়িটিও আসলে এখানে প্রস্তুত রাখা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে যে সার্বিক পরিস্থিতি সেটা ইতিমধ্যে সেখানে রাখা হয়েছে এবং সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে রাখা হয়েছে। এবং আমরা দেখছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আরিফুল হক চৌধুরী, তিনিও সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি আসলে সেই যে মরদেহটি সেটি এখানে আসলে গ্রহণ করবেন এবং সেই মরদেহটি ফ্রিজিং বাহী যে গাড়ি, সেই গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং সেটি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে আপনারা যারা আছেন তারা সেটি দেখছেন। এবং আমরা যদি একটু চেষ্টা করব যিনি প্রবাসী কল্যাণমন্ত্রী, ওনার সাথে একটু কথা বলার, বা উনি আসলে ভেতরে প্রবেশ করবেন কিনা একটু কথা বলার চেষ্টা করবো যে একটু যদি কথা বলার আগে হচ্ছে রিসিভ করা তারপরে হচ্ছে কথা বলবো আমরা ব্রিফিং একটু। এখানে আসলে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী যিনি আছেন, তিনি এখান থেকে আসলে যে লাশবাহী যে এই মরদেহটি রয়েছে সেই মরদেহটি এখান থেকে তিনি আসলে গ্রহণ করবেন। একটু সরেন না। রাজশাহীতে সিএনজি চালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। সকালে বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নওপাড়া থেকে যাত্রী নিয়ে বাঘা যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। চণ্ডীপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি চালক ও এক যাত্রী। আহত 3 জনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করেছে পুলিশ। সুন্দরবনের কোল ঘেঁষা উপকূলীয় জনপদ দাকোপ, ঢাংমারী নদীর এক পাশে লোকালয়, অন্য পাশে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। সেই প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরেই গড়ে উঠেছে একাধিক ইকো রিসোর্ট, যা বদলে দিচ্ছে পুরো এলাকার আর্থসামাজিক চিত্র। তবে উন্নয়নের এই গল্পের ভেতরেই আছে পরিবেশ নিয়ে শঙ্কা। শেখ আল এহসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আমির সোহেল। শহরে প্রকৃতিতে উপস্থিতি না থাকলেও ফাগুন মাসের এই সময়ে কুয়াশার চাদরে আড়মোড় ভাঙে নদী পাড়ের প্রকৃতি। সেই চাদর সরে গিয়ে দেখা মেলে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের। সেই বনের কোল ঘেঁষে বয়ে চলেছে ঢাংমারী নদী, যার ওপারে ঘন সবুজের বিস্তৃতি আর এপারে সাদামাটা এক উপকূলীয় গ্রাম। প্রকৃতির এই অনন্য মেলবন্ধনকে ঘিরেই খুলনার দাকোপ উপজেলায় গড়ে উঠেছে 15টি ইকো রিসোর্ট, নির্মাণাধীন আরও 7টি। প্রকৃতি নির্ভর পর্যটনের এই উদ্যোগে মুগ্ধ হয়ে সেখানে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। এই রিসোর্টে এসে আমরা খুবই ভালো লাগলো এবং এখানে প্রাণের প্রকৃতির একটা মেলবন্ধন আছে। নিজেদের যে প্রাণ শক্তি সেগুলোকে আরো বেশি জাগরিত করবার জন্য পল্লবিত বৃক্ষের কাছে এসেছি। এসব রিসোর্টে শুধু থাকা খাওয়াই নয়, সুন্দরবনের লোকসাহিত্য ও সংস্কৃতি নিয়ে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। এর প্রভাব শুধু পর্যটনেই সীমাবদ্ধ নয়, বদলে যাচ্ছে পুরো এলাকার অর্থনীতি। অন্তত 200 জনের কর্মসংস্থান হয়েছে এসব রিসোর্টে। আগে সেরকম কাজের উৎস ছিল না, এখন রিসোর্টে কাজ করে আমি নিজেও চলতে পারি, কিছুটা আমার ফ্যামিলিকেও আমি সাপোর্ট দিতে পারি। আগে যে কাজগুলি করতাম, এই রিসোর্টগুলি হওয়ার পরে আমরা এখন অনেক ভালো আছি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কিছু রিসোর্টে চালু হয়েছে বিনামূল্যে পাঠশালা। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। উপকূলের প্রধান সমস্যা সুপেয় পানীয় সরবরাহ করা হয় কোনো রিসোর্ট থেকে। এলাকার মানুষের জন্য মাঝে মাঝে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পও।
অনেক সমস্যা ভাই আমরা পানির জন্য, কিন্তু রিসর্টটা হয়ে যেহেতু পানির জন্য আমাদের আর কোথাও যাওয়া লাগে না। জল ফুরাই গেলে আমরা জায়গা থেকে নিতে পারি, তারপরে বিভিন্ন রকম সুবিধা আমরা পাই এখান থেকে। উন্নয়নের এই গল্পে রয়েছে বিতর্কও। পরিবেশবাদীরা বলছেন এসব রিসোর্ট গড়ে উঠেছে পরিবেশ সংবেদনশীল ঘোষিত এলাকায়। অপরিকল্পিত স্থাপনা ও পর্যটকের চাপ সুন্দরবনের সংবেদনশীল পরিবেশের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এটি যদিও মানুষ বলছে যে বনের বাইরে, কিন্তু একদম বনের সংলগ্ন। কাজে এখানে যা কিছু আপনি স্থাপনা করেন না কেন, তার প্রভাব কিন্তু বনের ভেতরে পড়ে। এটা আসলে কে দেখভাল করবে, এই দেখভালের একটা কর্তৃপক্ষ কিন্তু ঠিক করা দরকার, এবং যাদের আন্ডারেই কিন্তু এই একটা সঠিক নীতিমালা তৈরি হবে। রিসোর্ট মালিকদের দাবি পরিবেশ সুরক্ষা করে রিসোর্ট পরিচালনা করছেন তারা। আমাদের আশপাশ দিয়েও যারা আছে যেগুলো হচ্ছে সেগুলো আমরা আমাদের এখানে লোকালয় যেগুলো তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতেছি, প্লাস্টিক পলিথিন। এখানে সুন্দরবনের উপর থেকে আমরা প্রেশারটা কমানোর চেষ্টা করছি। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।